খুলনার রূপসাঘাটে কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে ৩ নিরাপত্তা কর্মী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে তিনজন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। রাজশাহীর কাদিরগঞ্জে সাবেক মেয়র লিটনের আত্মীয়ের প্রতিষ্ঠানে সেনাবাহিনীর অভিযান, বেশ কিছু আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন রকমের সরঞ্জাম উদ্ধার। চট্টগ্রামের বাকুলিয়ায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, সীতাকুণ্ডে পুরল জাহাজের নিরাপত্তা সরঞ্জামের 3টি দোকান। এখানে প্লাস্টিক গোডাউনের অনেক বিপদের ক্ষতি হয়েছে। আগুনে পুরো সবগুলো ছাই হয়ে গেছে। পানির স্বল্পতার কারণে আমরা স্পেশাল পানিবাহী গাড়ি আগ্রাবাদ থেকে আমরা টান আউট দিই। মোট 9টা ইউনিট এখানে কাজ করে। আলাস্কায় মার্কিন রাশিয়া বৈঠকে চুক্তি হয়নি, আলোচনায় অগ্রগতির দাবি ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধ বন্ধে সংঘাতের কারণ নিরসনের আহ্বান পুতিনের। যমুনা নিউজ আমন্ত্রণ দর্শক, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। খুলনায় কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মী আটক করেছে পুলিশ। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, শুক্রবার রাত 10টার দিকে নিরাপত্তা কর্মী কলাপসিবল গেটের তালা কাঁটা দেখতে পায়, আর এই সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তরা ভল্ট ভেঙে 16 লাখ টাকা লুটে নিয়েছে বলে দাবি ম্যানেজারের। আর ঘটনা তদন্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। এসে দেখি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তারা যে তিনজন ছিল তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং আমাদের সিসি ফুটেজ ছিল সেটাও তারা তদন্ত স্বার্থে তারা নিয়ে গেছে। ওইখানে 3টা আর এইখানে 3টা, 6টা তালা ভাঙা লাগছে। 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে। দর্শক, এই খুলনা কৃষি ব্যাংকের শাখায় যে ভল্ট ব্যাংকের টাকা লুট হয়েছে, এ বিষয়ে আমরা আরও অনেক তথ্য জানতে চাই। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস খুলনা থেকে সরাসরি যোগ দেবেন, জানাবেন সেখানকার সবশেষ তথ্য। তবির, ব্যাংক থেকে যে চুরি যাওয়া টাকা সেটি উদ্ধারে পুলিশের তৎপরতা কেমন চোখে পড়ছে, আমাদেরকে একটু যদি বিস্তারিত বলতেন। পুলিশ জানিয়েছে তারা তাদের মতো করেই তৎপরতা চলছে। তবে এই মুহূর্ত পর্যন্ত যদি আপনাকে বলি, তাহলে ব্যাংকের ভল্ট থেকে যে 16,000 টাকা মানুষের জামানতের যে টাকাটা এখান থেকে চুরি হয়েছে, সেটি কিন্তু এখনও পর্যন্ত উদ্ধার হয়নি। শুধুমাত্র তাই নয়, এই ঘটনার সঙ্গে কারা কিভাবে জড়িত, কখন এটি আসলে নেওয়া হয়েছে সেটিও সুনির্দিষ্টভাবে আসলে আমাদেরকে বলতে পারছে না। বলা হচ্ছে এটি যে বৃহস্পতিবার বিকালবেলা, যেহেতু সাপ্তাহিক কাজের শেষ দিনে কর্মকর্তা কর্মচারীরা যখন ব্যাংক বন্ধ করে চলে যায়, তারপর থেকেই ব্যাংকটি আসলে তালাবদ্ধ ছিল। গতকাল শুক্রবার পর্যন্ত এটি তালাবদ্ধ ছিল। শুক্রবার রাত 10টায় যখন নিরাপত্তা প্রহরীরা এখানে আসে, তখন দেখে ব্যাংকের যে প্রধান ফটকের কলাপসিবল গেটটি সেটি ভাঙা। সেই ভাঙা দেখে তারপরেই তারা কিন্তু আশেপাশের লোকজন, পুলিশ প্রশাসন এবং ব্যাংকের কর্মকর্তাদের খবর দিয়ে আসলে নিয়ে আসে। তারপরে ব্যাংকের যেসব কর্মকর্তা রয়েছে তারা ভিতরে প্রবেশ করে তাদের দেখে যে ভল্টটি ভাঙা, এবং তারা হিসাব নিকাশ করে দেখেছে 16,000 টাকা এটি আসলে খোয়া গেছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং সেই টাকা কোথায় আছে সেটি কিন্তু এখনো উদ্ধার হয়নি। শুধুমাত্র ব্যাংকের যে 3জন নিরাপত্তা প্রহরী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আফজাল, তরিকুল এবং আবুল কালাম। এই 3জন নিরাপত্তা প্রহরী তাদেরকে থানায় নিয়ে গেছে শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য। সে কারণে এখনো পর্যন্ত আসলে সুনিশ্চিত নয় যে এই টাকাগুলো কারা নিয়েছে, কিভাবে নিয়েছে।
তবে যে সমস্ত সিসিটিভির ক্যামেরাগুলো আছে সেটি প্রশাসনের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে এবং ব্যাংকের যে কর্তৃপক্ষ রয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছে। এটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তারা মামলা করবে এবং তারপর তার আগে তারপরে সবসময় কিন্তু পুলিশ প্রশাসন মাঠে নেমেছে। গতকাল রাত থেকেই দেখেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নানান গোয়েন্দা সংস্থার লোকও তারা কিন্তু এখানে এসেছে যে আসলে এই টাকাটি কিভাবে খোয়া গিয়েছে। তবে আপনাকে আগেই বলেছি কলি যে এখনো পর্যন্ত কারাই ঘটনার সঙ্গে জড়িত, টাকাগুলো কোথায় আছে, সেটি আসলে কত সময় নাগাদ উদ্ধার হতে পারে সেটি এখনো পর্যন্ত আমাদেরকে বলতে পারেনি কলি। নিশ্চয়ই আবার খবর পেলে আমরা জানতে পারবো সেই তথ্য। আপনাকে ধন্যবাদ প্রবীর। রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইয়ের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল এবং কোচিং সেন্টারটি পরিচালনা করেন রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ। অভিযানে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভারবল, 6টি দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ 35টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। যাব রাজশাহীতে, সহকর্মী তারেক মাহমুদ আমাদেরকে আরো জানাবেন এই ঘটনার বিস্তারিত। তারেক, উদ্ধার অভিযান এখনো চলছে কিনা সেনাবাহিনীর, জানতে চাই কি কি পাওয়া গেল। আমরা জানিয়েছি দর্শকদেরকে, এই ঘটনায় কাউকে জিজ্ঞাসাবাদ অথবা কোনো তৎপরতা নতুন করে দেখছেন কিনা? কলি, একটু আগেই 2জনকে হ্যান্ডকাপ পরিয়ে ভেতরে নিয়ে গিয়েছে সেনাবাহিনী তারা জিজ্ঞাসাবাদের জন্য, এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনী যারা এখানে দায়িত্বরত রয়েছে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সকাল থেকে আসলে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং সাবেক মেয়রের চাচার যে বাসা রয়েছে তার পাশেই ডক্টর ইংলিশ নামে যে একটি কোচিং সেন্টার রয়েছে, এখানেই আমি যতটুকু দেখতে পেয়েছি তারা অভিযান পরিচালনা করছেন এবং একটু আগে 2জনকে হ্যান্ডকাপ পরিয়ে ভেতরে নিয়ে গিয়ে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তারা নিয়ে গিয়েছেন, আমরা তেমনটি দেখেছি। এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এই রাজশাহীর যে কাদিরগঞ্জের এই বাড়িতে অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জামে এই বাড়িটি এবং পাশের বাড়িটি সেটি ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা, এবং এই কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের এই প্রতিষ্ঠানটিকে ঘিরে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল এবং কোচিং সেন্টারটি পরিচালনা করেন এই যে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল আনিন্দর যে এই তিনি কিন্তু এই কোচিংটি পরিচালনা করেন। এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্যদের সাথে আমরা এরাই কথা বলেছি, তবে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছু বলেনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে 2টি বিদেশি ইয়ারগান, একটি রিভলভার, সঠিক একটি কার্টিজ ইয়ারগান এবং সীসা 3টি, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি এবং ওয়াকিটকি 4টি, সিম কার্ড 10টি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, NID কার্ড, মনিটর, কম্পিউটার এবং মদের বোতল 35টির বেশি কিন্তু উদ্ধার করেছে। এবং এখন পর্যন্ত এই সেনাবাহিনীর যে 40 ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানাননি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং একটু আগেই ঠিক এই ডক্টর ইংলিশ যে কোচিং সেন্টারটি রয়েছে এর পাশেই মসজিদ রয়েছে, কাদিরগঞ্জ মসজিদ, তার সাথে একটি বাড়ি রয়েছে। সেই বাড়িতে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা আসেন, এসে 2জনকে কিন্তু তারা এখান থেকে হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু এখন ভেতরে নিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আসলে বিস্তারিত আমি জানাতে পারবো। কলি, জি, অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে তারেক। ভয়াবহ আগুনে পুড়ে ছাই চট্টগ্রামের বাকুলিয়া একটি ঝুট গোডাউন এবং প্লাস্টিক কারখানা। রাত 1টায় হঠাৎ আগুনের পাশাপাশি সূত্রপাত ঘটার পর সেই লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি পাশে গোডাউনের ভেতরে থাকা মালামালও। পুড়েছে আশেপাশে বেশ কিছু বসতঘর। মধ্যরাতে এভাবেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে নগরীর বাকুলিয়া এক্সেস রোডের পাশে। রাত 1টায় একটি জোট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে দাহ্য পদার্থ থাকায় পাশের কয়েকটি প্লাস্টিক কারখানায়ও আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় গোডাউন থেকে কিছুই বের করা যায়নি। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। রাতের 2টা বাজে, তখন আমরা ফায়ার সার্ভিসও আসছে। তখন আমরা অনেক চেষ্টা করে এখানে দেওয়ালটা ভাঙছি আর কি। পরে ফায়ার সার্ভিস এখানে ঢুকছে, মানে আগুন যেভাবে লাগছে মানে নিবার কোনো করা নেই। তারপরে এখানে খালের পানিও শেষ হয়ে গেছে। খালের পানি পরে ফায়ার সার্ভিসে বড় বড় গাড়ি আসছে আরো কয়েকটা, এরপরে একটু হয়েছে। পানির সংকটের জন্য তারা মানে মূলত কি আগুনটা আরো বেড়ে গেছে। তারপর এদিকে মূলত আরো অনেক গাড়ি ছিল, গাড়িগুলা সরাইতে হয়েছিল। এদিকে পুরাটা ট্রেন ছিল। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে গোডাউনের পাশে কয়েকটি বসতঘর পুড়ে যায়। অনেকেই ঘুমে থাকায় শুধুমাত্র নিজের জীবনটা নিয়ে বেরিয়েছেন। পুড়ে ছাই হয়েছে ঘরের সকল আসবাবপত্র। আগুনে পুরো সবগুলো ছাই হয়ে গেছে। তো আমরা ফায়ার সার্ভিসের সাথে ঢোকার পর যতটুকু পারছি ফায়ার সার্ভিস সহযোগিতা করছি। অনেক দিন চলছে, সব কিছু নিয়ে এলাতে পারছি জলদি আনমালিন যে জলদি সোনা আছে জলদি টাকা আছে জলদি। খবর পেয়ে রাত 2টায় ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের তাপ বেশি হওয়ায় কামালবাজার, চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ থেকে মোট 9টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এসব গোডাউনের কোনো অনুমোদন নেই বলে জানায় ফায়ার সার্ভিস। শহরের যে একটা আছে, ক্যানেল আছে, সেখানে আমরা পাম্প ফিট করেছি। তারপরে আপনার পানির স্বল্পতার কারণে আমরা স্পেশাল পানিবাহী গাড়ি আগ্রাবাদ থেকে আমরা টার্ন আউট দিই। মোট 9টা ইউনিট এখানে কাজ করে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ল জাহাজের নিরাপত্তা সরঞ্জামের 3টি দোকান। শুক্রবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যান ঘাটে এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ পুরনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় আর নিমেষেই আরও 2টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন ব্যবসায়ী আর দোকানের কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে মহাসড়কের পাশে হওয়ায় আগুন এবং ধোঁয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে যান চলাচল। দর্শক, সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। রাজধানীর বনানীতে সীসা লাউঞ্জের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয় রাব্বিকে। আর এই ঘটনায় সরাসরি জড়িত 2 জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে উত্তরায়ের সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ভিকটিম এবং খুনিরা পূর্ব পরিচিত। নিয়মিত তারা ওই সীসা লাউঞ্জে যাতায়াত করতেন এবং লাউঞ্জের ভেতরে বাইরে আধিপত্য বিস্তার করত। আর এই নিয়ে 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আর এই ঘটনায় আরও কয়েকজন জড়িত, তাদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সীসা লাউঞ্জ কিভাবে এত রাত পর্যন্ত খোলা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ভিকটিম রাহাতের সাথে আসামিদ্বয়ের দীর্ঘদিন যাবৎ বন্যী সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। উল্লেখ্য যে ঘটনার দিন রাতে আনুমানিক 1 ঘটিকার সময় ভিকটিম রাব্বি আসামি মুন্নাকে উক্ত সীসা লাউঞ্জ হতে বের হয়ে যেতে বলে, যার ফলে পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। আজ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে আজকের দিনই স্বর্গলোকে থেকে মর্তলোকে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পরমেশ্বরের আবির্ভাব তিথি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে শুরু হয় কৃষ্ণ অষ্টমী তিথি। চণ্ডীপাঠ, গীতা এবং যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। উপবাস, পূজা অর্চনা, কীর্তন সহ নানা আচার উপাচারের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার যেন মঙ্গল হয়, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা দুষ্টের দমন শিষ্টের পালন ধর্ম সংস্থাপন করব। আর সবচেয়ে বড় কথা, ভগবান শ্রীকৃষ্ণ যে সাম্যের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা দুষ্টের দমন শিষ্টের পালন ধর্ম সংস্থাপন করব। আর সবচেয়ে বড় কথা, ভগবান শ্রীকৃষ্ণ যে সাম্যের রাজ্য স্থাপন করতে চেয়েছিলেন, সকলে মিলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে মিলিতভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো।
জন্মাষ্টমীর বিষয়ে আরও তথ্য জানবো। আমার সহকর্মী আমির হোসেন স্মিথ নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে জানাবেন সেখানকার খোঁজ খবর। স্মিথ, শোভাযাত্রা কখন শুরু হবে নারায়ণগঞ্জে আমাদেরকে জানাবেন। আজকে আর কি কি আয়োজন রয়েছে নারায়ণগঞ্জে দিনভরে সেই তথ্যও জানতে চাই। স্মিথ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জানতে চাচ্ছিলাম আজকে শোভাযাত্রা শুরু হয়েছে। জি, শুরু হয়েছে। আমি যদি আপনার পেছনে দেখাতে চাই, বাদ্যযন্ত্র বাজিয়ে এই হিন্দু ভক্তাবলম্বীরা কিন্তু সেই জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে তারা এখন শহর প্রদক্ষিণ করছে। এবং আপনি জানেন যে তারা এই যে আজকে শোভাযাত্রার নাম দিয়েছে লীলা পুরুষোত্তম পরমেশ্বরী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে তারা মঙ্গল শোভাযাত্রা, এটি কিন্তু তারা ইতিমধ্যেই শহরের আস্থা থেকে বের হয়ে পুরো নগরী ঘুরে এখন কিন্তু তানবাজার হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সব মিলিয়ে একটি উৎসব পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এবং হিন্দু ধর্মাবলম্বীরা সেই উৎসব পরিবেশে তারা কিন্তু একটা উৎসাহ প্রকাশ করছেন। তারা বলছেন এইভাবে তারা হিন্দু ধর্মাবলম্বীদের রীতিনীতি অনুযায়ী তারা এটি পালন করতে চান এবং আগামী দিনেও একটি সুস্থ সুন্দর বাংলাদেশ তারা চান, এরকমটাই কিন্তু আমাদের কাছে দাবি করেছেন। যুক্ত হওয়ার জন্য স্মিথ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনা নিউজ একটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। স্নায়ুযুদ্ধের সময় নকশা করা মার্কিন বোমারু এবং যুদ্ধ বিমান দিয়ে অভ্যর্থনা জানানো হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আলাস্কায় পৌঁছানোর পর পুতিনকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সময় রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানায় মার্কিন যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন, যেখানে B-2 বম্বার এবং F-22 ফাইটার জেট রয়েছে। সামরিক বিমানগুলোর বৈঠকের ভ্যানুর উপর দিয়ে উড়ে গিয়ে দুই নেতাকে অভ্যর্থনা জানায় B-2 বম্বার এবং F-22 ফাইটার জেটের নকশায় করা সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলা স্নায়ুযুদ্ধের সময়। বড় কোনো ব্রেকথ্রু ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক। যদিও আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুপক্ষই, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না হলেও খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভ্লাদিমির পুতিন বলছেন সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে। পরবর্তী আলোচনার জন্য ট্রাম্পকে মস্কোয় দাওয়াত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজে দুই পরাশক্তির প্রেসিডেন্টদের সাক্ষাৎ। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত সামরিক ঘাঁটিতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা, চলে 3 ঘন্টা পর্যন্ত। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন। শুরুতে অতিথি পুতিনকেই ফ্লোর ছেড়ে দেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে যেসব বিষয়ে দুজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা। তবে ঠিক কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। যুদ্ধ বন্ধ করতে হলে সংঘাতের প্রাথমিক কারণগুলো দূর করতে হবে আগে, আর এই পথে হাঁটলে শিগগিরই তা সম্ভব, এমন মন্তব্য করেন তিনি। আমার প্রত্যাশা আজ যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে, কেবল ইউক্রেন ইস্যু সমাধানের জন্য নয়, বরং বাণিজ্য সহ যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা হিসেবে কাজ করবে। ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছাননি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে, অনেক বিষয়ে একমত হয়েছি, বড় কয়েকটি ইস্যুতে মতৈক্য হয়নি, তবে কাছাকাছি পৌঁছেছি। যতক্ষণ কোনো চুক্তি হচ্ছে না বলা যাবে না চুক্তি হচ্ছে। আমরা সেখানে পৌঁছাতে পারিনি, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি দুই প্রেসিডেন্ট। এক পর্যায়ে রুশ প্রেসিডেন্টের প্রতি ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশের মাঝে হঠাৎ ইংরেজিতে কথা বলে ওঠেন পুতিন। হাসি
হাসি মুখে পরবর্তী সাক্ষাতের জন্য মস্কোয় দাওয়াত দেন ট্রাম্পকে। জবাবে দারুণ ব্যাপার বললেন মার্কিন প্রেসিডেন্ট। Next time in Moscow. ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।